ইনশিরাহ ইসমামের দিকে তাকিয়ে বলল, ছোট বাবা যা করেছে, ওর বাবা চাচা যা করেছে, সাইম কিছু করেছে? সংসারটা তো আমার সাইমের হবে। ছোট বাবা ওনাদের নিয়ে এত ভাববো কেন? বিয়ে করে আমরা অ্যাব্রড চলে যাব, পুরনো কাসন্দি ঘেটে করবোটা কি? যেখানে আমার অলরেডি সাইমের সাথে যথেষ্ট ভালো বোঝাপড়া হয়েছে, একসাথে সারা জীবন কাটাতে পারবো সুস্থভাবে দুজন। আলো স্বামীর থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে তেড়ে গেল মেয়ের দিকে। বিয়ে সে আর এ জন্মে হচ্ছে আমি জীবিত থাকতে? অসভ্য ফালতু মেয়ে একটা। মুখের ওপর যুক্তি ঝাড়ছি, তোর যুক্তি বেটে তোকে খাওয়াবো আমি, বেহায়া মেয়ে। ইনুকে সবাই মাঠামোটা বলে। আরে ওর তো যোগ্যতা আছে একটা ভালো পরিবারের ছেলেকে পছন্দ করার, তোর তো সেটাও নেই। তোর রুচি ছি, জঘন্য। ইরফানকে আমরা অসুস্থ বলি, ও রাগের মাথায় নিজের পায়ে নিজে কোরাল মারে বলে। আর তুই কি? তুই তো নাচতে নাচতে কোপ খেতে যাচ্ছিস। শামিন আলোকে আবারও টেনে ধরল। ইনশিরাহ বলে ওঠে, আমার রুচি জঘন্য না ভালো সেটা তো বিষয় না মাম্মা। বিষয় হচ্ছে এই রুচি দিয়ে পছন্দ করার লোককে নিয়ে একটা গোটা জীবন আমি সুস্থ একটা সম্পর্কে থাকতে পারবো কিনা। আর আমার মনে হচ্ছে আমি পারবো। মাম্মা, বিয়ে ছেলে খেলা নয়। আর এটা তোমাদের যুগ না মাম্মা, যে একজন জোর করে তোমাকে বিয়ে করবে আর তুমি ধীরে ধীরে তাকে মেনে নেবে। এটা আমাদের যুগ, আমাদের চাহিদা ভিন্ন মাম্মা, বুঝতে হবে তোমার। শামিন আলো হতভম্ব হয়ে মেয়ের মুখের দিকে তাকিয়ে আছে। ইহান বহু কষ্টে নিজের ক্রোধটুকু সংবরণ করল। বোনের গায়ে হাত তুলতে সে ইচ্ছুক নয়, শুধু ইনশিরাহকে ধাক্কা দিয়ে বলল, ইসি আমার ধৈর্যের বাঁধ ভাঙবি না, আই এম ওয়ার্নিং ইউ। আলো চেঁচালো স্বামীর ওপর, এই নরম কেন কাঁদছেন ওর সাথে? ওর সাথে নরম কেন কাঁদছেন? আপনি আমাকে ছাড়ুন। ওকে আজ আমি বুঝাবো স্বাধীনতার অমর্যাদা করলে কি শাস্তি পেতে হয়। যুগ পাল্টেছে, তাই একটা ক্রিমিনাল ফ্যামিলির ছেলের সাথে বোঝাপড়া করতে গিয়ে আপনারা আদরের দুলালি কুলাঙ্গার একটা। আপনি আমাকে ছাড়ুন, ওকে আমি কেটে ফেলবো আজকে। শামিন ব্ল্যান হাসল। মেয়ের দিকে তাকিয়ে স্ত্রীকে বলল, ও কেন বুঝ নেওয়ার অবস্থায় আছে? তোমার মনে হয় আছে ওর প্রত্যেকটা কথা শুনছো না? ইহান একটা লম্বা শ্বাস ফেলে ইনশিরাহকে বলল। এই আমার দিকে তাকা। ইনশিরাহ তাকালো ভাইয়ের দিকে। ইহান দাঁতে দাঁত চেপে দৃঢ়ভাবে বলতে লাগলো, তুই একটা বেয়াদব ছাড়া কিছুই না, তোকে আমার কিচ্ছু বলার নেই আর। তবে শুনে রাখ, আমি ইহান তাজওয়ার মির্জা। তোর ওই ছেলেকে বিয়ে করতে হলে আমাকে টেক্কা দিয়ে করতে হবে, শুনেছিস তুই? ঢুকেছে মাথায়? ইনশিরাহ তাকিয়ে আছে ইহানের দিকে। শামিন ইহানকে বলতে লাগলো, আরে এভাবে বলছিস কেন? শুনলি না বলল ওর লাইফ ও ভালো বুঝবে, ওর স্বাধীনতায় হস্তক্ষেপ করেছিস। এই কথাটা অসহায়ের মতো বলল শামিন। ইনশিরাহ পাপার দিকে তাকায়। ইহান শামিনকে বলে, বড় বাবা স্টপ, এত ভেঙে পড়ার কিছু হয়নি। আর ওরে সব ফালতু সিদ্ধান্ত তোমাকে আমি মেনে নিতে দেব না, মরে গেলেও। পিতৃস্নেহ অন্ধ কিংবা তুমি দুর্বল হলেও আমরা কেউ হব না। আমি আমার বোনকে একটা জঘন্য পরিবারে মরে গেলেও বিয়ে দেব না। ঘুরে ইহান ইনশিরাহর দিকে তাকায়, কর্কশ স্বরে বলে, শোন, তোর বয়ফ্রেন্ডের বাবা নিজের অর্ধেক বয়সী মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়ে হেনস্থা করে, এমন লোককে শ্বশুর বানানোর পায়তারা করছিস? ইনশিরাহ অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকলো ইহানের দিকে। অস্ফুটে বলল, কাকে? যাকেই হোক, তোর না শুনলেও চলবে। কিছু মুহূর্ত চুপ থেকে ইনশিরাহ বলল, আমি বারবার বলছি দাদান, আমার সাইমের ফ্যামিলি আর সাইমের আমার ফ্যামিলি নিয়ে মাথা ব্যথা নেই। বিয়েটা আমাদের দুজনের, জীবনটা আমাদের দুজনের, গোটা জীবন আমাদের দুজনের। ইউ গট ইট? বড়রা সবটা স্তম্ভিত স্তম্ভিত ভীষণ জেদি। সবকিছু দেখিয়ে দিল আজ। আলো তেড়ে গিয়ে এইবার ইনশিরাহর চুলের মুঠি ধরল, চেঁচিয়ে পড়ল, আমাকেও চিনতে ভুল করেছিস। তবে তোর মতো 100 মেয়ে কাটবো আর নদীতে ভাসাবো, তবুও আজীবন জ্বলতে দেখবো না। হব না আমি আবেগী মা, আমি তোর বাপ না, আমি আলো। মায়ের হাত থেকে শান্ত হয়ে ইনশিরাহ নিজের চুল ছাড়িয়ে নিয়ে বলল, আমি বুঝতে পারছি তোমাদের অনুভূতি, যা করছো সব জায়েজ। চিন্তা করো না মাম্মা, আমি ইনোর মতো কিছুই করব না, না বিয়ের জন্য উতলা হব। তোমাদের যা বোঝানোর বুঝিয়েছি, আর কিছুই বোঝানোর নেই আমার। আমি নিজেকে সময় দিয়েছি, তোমাদেরও দিলাম। 5, 10, 20 বছর সময় নাও, আমি তোমাদের অনুমতি ছাড়া বিয়ে করব না।
এবং আমি নিজের পছন্দ জলাঞ্জলি দিয়ে তোমাদের ইচ্ছেতে সো কল্ড অ্যারেঞ্জ ম্যারেজও করব না। বিয়ে করলে সাইমকে করব, আর তোমার অনুমতি নেই করব, নয়তো নয়। বাঘারা সবাই ইনশিরাহর শান্ত হয়ে বলা কথাগুলো শুনল। ইনশিরাহ আবারও বলল, আমি আবারও বলছি, আমি এত দুর্বল নই যে আমাকে পালিয়ে বিয়ে করতে হবে। একজনকে পছন্দ করেছি, দুর্ভাগ্যবশত সে তোমাদের শত্রুর ছেলে। তবে পালিয়ে বিয়ে তো আমি মরে গেলেও করব না, তাই আমাকে পাহারা দিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। সবাই সময় নাও, আশা করছি আমাকে বুঝবে। না বুঝলে না বুঝবে, তবে অন্য কাউকে গ্রহণ আমি করব না। প্রয়োজনে আজীবন কুমারী থাকবো। ইনসিরা কখনো নিজের ইচ্ছার বিরুদ্ধে যায়নি আর যাবেও না। একটা গোটা জীবন 4 দেয়ালের মধ্যে একটা মানুষকে সহ্য করব আমি, তোমরা নয়। আমার যদি সেই মানুষটা পছন্দেরই না হয়, তাহলে অমন বেকার সম্পর্কে যাওয়ারও কোনো প্রয়োজন নেই। একা একা দিব্যি কাটিয়ে দেওয়া যায় একটা গোটা জীবন। কথাগুলো শেষ করলো ইনশিরাহ। বলে মা বাবা চাচি দাদানের অসহায় দৃষ্টি উপেক্ষা করে ড্যাম কেয়ার ভাব নিয়ে ত্রস্ত পায়ে উপেক্ষা করলো দোতলায় চলে যায়। নিজের ঘরে গিয়ে ইনশিরাহ উপর হয়ে শুয়ে পড়ল। ইনশিরাহ মাথাটা ভীষণ ধরেছে, বুকটা ফাঁকা লাগছে তার। খিলখিল হাসির কলরব উঠেছে গোটা অ্যাপার্টমেন্টে। তাকে আজ সকালে হসপিটাল থেকে নিয়ে আসা হয়েছে। বিছানায় চিত হয়ে আধশোয়া করে রাখা হয়েছে ছেলেটাকে। তার হাতে একটা রিমোট কন্ট্রোলড ইউএফও, যেটা কেনা তার কাছে ড্রিম ছিল। মাম্মা ওয়াদা করেছিল সামার ভ্যাকেশনের আগে তাকে কিনে দেবে এটা, কিন্তু শুদ্ধ আগেই পেয়ে গেল। ওই আঙ্কেলটা দিল, শুধু ইউএফএ নয়, আরও দিল ক্যাপ্টেন আমেরিকা। অতটুকু শুদ্ধর উত্তেজনার শেষ নেই, খুশিতে ফেটে পড়ছে। এত খেলনা একসাথে পেয়ে ব্যথা ভুলে গিয়েছে ছেলেটা। কৌতূহল আর বিস্ময় নিয়ে প্রত্যেকটা খেলনা হাতে নিয়ে দেখছে। বাইরের ঘরে প্রেরণার উচ্চ হাসির শব্দে শুদ্ধ হাসি থামিয়ে দেয়। মাম্মা এভাবে কেন হাসছে সে বুঝতে পারছে না। প্রেরণা হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে, সাথে প্রীতমও, ইনায়াও। তাদের হাসির কারণ প্রেরণার ফুপি মুবিনা শুদ্ধকে দেখতে এসেছেন। ছোট লুঙ্গি নিয়ে এসেছেন তিনি। এটা শুদ্ধকে পরানো হবে কদিন। লুঙ্গি পরিহিত ছোট শুদ্ধকে কল্পনা করেই ওরা হেসে কুটি কুটি হচ্ছিল। মুবিনা সবাইকে ধমকে বলে, থামবি, তোরা এমন করলেও তো পড়তেই চাইবে না এটা। ওরা হাসি থামাতে পারছে না। প্রীতম লুঙ্গিটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে আর বলছে, আপু, আমার ছোটবেলার সেই দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। ইনু পাশ থেকে ফিসফিসিয়ে প্রীতমকে মজার ছলে বলল, কেন, তোমারও মুসলমানি হয়েছে শুদ্ধর মামু প্রীতম? প্রীতম বিষম খেয়ে কাঁদতে শুরু করলো। ইনায়া মুখ চেপে হাসছে। প্রীতম নিজেকে সামলে নিয়ে লাজুক হয়ে বলল, শোনো, আমার খতনা হয়েছিল মস্কোতে। মম তো লুঙ্গি কি জানিই না, এটা তার কাছে ভীষণ অদ্ভুত পোশাক লেগেছিল। ড্যাডের সাথে রীতিমতো ঝগড়া করেছে, এটা আমাকে পড়তে দেবে না তাই। প্রেরণা তখন মুবিনার সাথে সব গোছগাছ করছিল। ও বাড়ি থেকে গতকাল সন্ধ্যায় শামিন, ইয়াসার মির্জা আর ইলহাম মির্জা হসপিটালে এসে দেখে গিয়েছেন শুদ্ধকে। এনেছিলেন নানা পদের মিষ্টি। তার আগেই ইহান মির্জা বিকেলে কত খাবার কিনে দিয়েছে, ঘর ভরে গিয়েছে প্রেরণার। এই মির্জারা কুটুম্বিতাই ওস্তাদ। প্রেরণা মনে মনে সেটাই ভাবছে। কানাঘুষা শুনেছে সেই। ইনু প্রীতমের রিসেপশনের জন্য কারি কারি টাকা বাজেট তাদের। এদিকে প্রেরণা প্রীতম সর্বোচ্চ 5 লক্ষ টাকা খরচ করার সামর্থ্য রাখে। তাদের সাথে মির্জাদের কখনোই যায় না। প্রীতমের দুঃসাহসের কথা ভাবলে মাঝে মাঝে প্রেরণা অবাকই হয়। সবকিছু গুছিয়ে নিয়ে প্রেরণা ইনায়াকে ধমকে পড়তে পাঠালো। ইদানিং কেমন পড়াচোর হয়েছে ইনায়া। এত সাপোর্ট দেওয়ার পরেও না পড়তে পারলেই যেন বাঁচে। ইসমাম মির্জার সামনে প্রীতম প্রেরণার নাক কাটবে, এই মেয়ে নির্ঘাত। ধমক খেয়ে লটকানো মুখ নিয়ে ইনায়া নিজের পড়ার ঘরে গেল। মেয়েটার বাচ্চামো দেখে হাসলো প্রীতম প্রেরণা। 2 মিনিট খুব জ্ঞানী আচরণ করলে পরের 2 মিনিট বাচ্চা হয়ে যায়। প্রণমী ঘরে মিস জেনি প্রণমীর চুলে অয়েল ম্যাসেজ দিচ্ছিলেন আর প্রণমীকে প্রাউড অ্যান্ড প্রেস্টিজ পড়ে শোনাচ্ছিলেন। মেয়েটা চুপচাপ বসে শুনছিলেন।
মেয়েটা চুপচাপ বসে আছে। প্রেরণা এক পলক উকি দিল, তবে ঘরে ঢুকলো না। সে গেল শুদ্ধের কাছে। ঘরে গিয়েই থমকে দাঁড়ালো প্রেরণা। খেলনাগুলোকে দুহাতে আগলে নিয়ে আধ শোয়া হয়ে আছে ছেলেটা। সবগুলো ভীষণ দামি খেলনা। প্রেরণা ইহানকে গতকাল বিকেলে বারণ করতে পারেনি ভদ্রতার খাতিরে, তবুও মনে খচখচানি থেকে গিয়েছিল। এত দামি উপহার শুদ্ধকে কেউ দিক সেটা প্রেরণার পছন্দ নয়, কিন্তু এখন ছেলের মুখের অমন হাসি দেখে প্রেরণা গলে গেল। কত উচ্ছ্বসিত লাগছে ছেলেটাকে। থাক, লোকটা ছেলেটাকে ভালোবেসেই তো দিয়েছে, কোনো ভুল নেই এতে। দীর্ঘ সময় ওভাবে পড়ে থেকে উঠে বসলো ইনশিরাহ। তীব্র গ্লানিতে মনটা পুরো বিষিয়ে গিয়েছে তার। মাম্মা পাপার সামনে তাদের চোখে চোখ রেখে অতগুলো তেতো কথা ইনশিরাহ বলেছে জেদের বশে। এই কথাগুলো মাম্মা পাপার কোথায় লেগেছে এতটুকু বোধ তার হলো। কতগুলো কথা সে শোনালো আজ। পাপার শুকনো মুখটা বারবার দৃষ্টিপটে ভেসে উঠছে তার। শরীরটা ক্লান্ত লাগছে ভীষণ। কি করবে কি করবে না সবকিছু জট পাকাচ্ছে। ধীর পায়ে হেঁটে আয়নার সামনে দাঁড়িয়ে দেখলো একদিন শরীরটা ক্লান্ত লাগছে ভীষণ। কি করবে কি করবে না সবকিছু জট পাকাচ্ছে। ধীর পায়ে হেঁটে আয়নার সামনে দাঁড়িয়ে দেখলো নিজের মুখটা। দেখলো একটা কুলাঙ্গারের মুখ, যেটা মাম্মা কিছুক্ষণ আগে বলল। কিছুক্ষণ নিজের মুখটার দিকে নিষ্পলক তাকিয়ে থেকে ইনশিরাহ হাতে ফোনটা তুলে নেয়। একটা সুপ্ত বিশ্বাস আছে তার, সবাই মানবে। তাকে আরো চেষ্টা করতে হবে। চেষ্টা না করে হাল ছেড়ে বসে থাকলেই বা কী লাভ। এতটা লম্বা শ্বাস ফেলে ইনশিরাহ ব্যস্ত আঙ্গুল চালিয়ে সাইবের নাম্বারটা ডায়েল করে। নিস্তলায় তখন পিন পতন নীরবতা বিরাজমান। আলো আর শামীম দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। তারা অন্য কিছু দেখছে না, অন্য কিছু শুনছে না। ইহান আলোর দিকে তাকিয়ে হঠাৎ বলল, সবটা আমাকে হ্যান্ডেল করতে দাও বড় মা। তুমি হুটহাট এত উত্তেজিত হবে না। আবারও ডুকরে কেঁদে ওঠে আলো। কপাল চাপড়াতে থাকে সে, আহাজারি করে বলতে থাকে। এত বোকা কেউ হয়? আসলেই হয়। আলোর প্রশ্নের উত্তর দিতে পারছে না কেউ। ইসমাম একটা লম্বা শ্বাস ফেলে বলল, দোষ হয়তো আমাদেরই, ছেলে মেয়েগুলোকে বাস্তব জ্ঞান শেখায়নি। দোষ আমাদের, দায় এড়াবো কিভাবে? দেখলে না একজন কি কাহিনী করে ছাড়লো। শামীম ধপ করে বসে পড়ল সোফাতে। কেমন কাঁপছে শরীর, ঘামছে সে। দৃষ্টিপটে ভেসে উঠেছে সেই দৃশ্যগুলি। ছোট ইনশিরাহকে কোলে নিয়ে রাতের পর রাত জেগে গান শোনানোর কথা, ইনশিরাহর খিলখিল হাসি। আজ সেই ছোট্ট ইনশিরাহ কেমন নিজের বাবার চোখে চোখ রেখে তার অধিকারের কথা বলল। কেমন শামীমকে আসামির মতো মনে করলো না মেয়েটা? এমনটাই তো দেখলো শামীম মেয়েটার চোখে। পরি অসুস্থ শরীর নিয়ে ছুটে এসে শামীমকে ধরল। ভাইয়া, কি হয়েছে আপনার? তাকে হাত দিয়ে ইশারা করে শামীম থামিয়ে দিয়ে বলল, তুই নিজেই অসুস্থ, চেঁচাস না, আমি ঠিক আছে। কলটা রিসিভ হবার সাথে সাথে ইনশিরাহ অধৈর্য হয়ে বলল, সাইম, সাইম তুমি শুনতে পাচ্ছ? পাচ্ছি। সাইম, আঙ্কেল কাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন? কাট কাট গলায় ইনশিরাহ জানতে চায়। শাইম বলল, হোয়াট হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? বাদ দাও। শোনো, মাম্মা বাবাকে মানাতে পারিনি। আমাদের মনে হয় না এত তাড়াতাড়ি মানাতে পারবো। সাডেন রিয়েক্ট করেছে সবাই, তবে মানিয়ে নেব। তুমি আঙ্কেলের সাথে কথা বলেছো তো? ওনাকে নিয়ে পাপার সাথে কথা বলতে এসো। আমার মনে হচ্ছে পাপা খানিকটা নরম হলেও হতে পারে সাইম। পাপা আর যাই হোক কঠোর থাকবে না, পরে মাম্মাকেও মানিয়ে নেব। কিছু সময় দুপাশে নীরবতা। ইনশিরাহ উদ্বিগ্নতার সহিত বলে, সাইম শুনতে পাচ্ছ? হ্যাঁ, পাচ্ছি। শীতল স্বরে জবাব দেয়। ইনশিরাহ আকুল হয়ে বলতে থাকে, আঙ্কেলকে নিয়ে এসো। কেন? সাইবের এমন প্রশ্নে ভীষণ অবাক ইনশিরাহ। বলল, কেন মানে? বিয়ের কথা বলতে, আমাদের বিয়ের প্রস্তাব নিয়ে। কার বিয়ে? ইনশিরাহ বিস্মিত স্বরে বলল, আমাদের সাইম। কাম অন সাইম, আমার এত ঘ্যান ঘ্যান করতে ভালো লাগছে না। যা বলছি শোনো। কে বিয়ে করবে তোমাকে? সাইম মৃদু হেসে শীতল কণ্ঠে বলল। ইনশিরাহ থমকালো, কিছুক্ষণ চুপ থেকে বলল, মানে? কিছুক্ষণ হাসলো সাইম, তারপর বলল, মানে আয়না দেখো নিজের মুখটা,
ইনশিরাহ উদ্ভ্রান্তের ন্যায় সত্যি সত্যি ঘুরে তাকালো আয়নায়। ওপাশ থেকে শাইম শান্ত স্বরে বলতে লাগলো, আয়নায় রোজ নিজের মুখটা দেখো। তুমি ভাবলে কি করে তোমার মতো একটা ঠান্ডা মরা মাছকে আমি বিয়ে করব? সাইম, তুমি আমার সাথে মজা করছো? ক্লান্ত স্বরে আওড়ালো ইনশিরাহ। একটু পর বলল, 6 বছর তাহলে ওসব কি ছিল? তখন আমি ঠান্ডা মরা মাছ ছিলাম না? তখন আমি কি ছিলাম? শাইম নিরুত্তর। ইনশিরাহ চেঁচিয়ে ওঠে, আই ওয়ান্ট মাই অ্যান্সার। তখন আমি কি ছিলাম? চটটা কেন মেরেছিলে? ইনশিরাহ দ্বিতীয়বারের মতো থমকায়। ঘন ঘন শ্বাস ফেলছে সে, কাঁপা কাঁপা গলায় বলে, ওসব তো পুরনো কাসুন্দি সাইম। তোমার কাছে যেটা পুরো কাসুন্দি, আমার কাছে সেটা দগদগে ঘা, যেটা কখনো শুকায়নি। ইনশিরাহ বোকার মতো এলোমেলো দৃষ্টি দিল, অস্ফুটে বিড়ালো। কাম অন সাইম, এসব প্র্যাঙ্ক তাই না? সাইম, আমি অলরেডি মাম্মা বাবার সাথে আমার সম্পর্কে চিড় ধরিয়েছি। আমাকে ছোট করে দিও না সাইম, এটা অনেক বড় শোধ হয়ে যাচ্ছে একটা চরের। শাইম হাসলো, বলল, ওয়াও, ইগোইস্টিক। ইসি বিয়ের জন্য বয়ফ্রেন্ডের কাছে আকুল হয়ে গিড়গড়াচ্ছে, এতে ইসির আত্মসম্মানে আঘাত লাগছে না? ইনশিরাহ থেমে গেল। শাইম বলতে লাগলো, এটা সামান্য শোধ তুললাম ইনশিরা বিনতে সামিদ। আমাকে লাঞ্ছিত করেছিলে অনেক মানুষের সামনে। আমি কেবলমাত্র তোমাকে তোমার পরিবারের কাছে ছোট করলাম। আর কি ক্ষতি হয়েছে? আই ফেল্ড ইউ ভার্জিন, ইউ জন্ট ইট এফার। কিচ্ছু ক্ষতি করিনি। কথাটা শুনে দু চোখ বন্ধ করে ফেলে ইনশিরাহ। শাইম খুবই ঠান্ডা স্বরে বলে, বিয়ে হয় ভালোবাসা থাকলে, যেটা কখনোই হয়নি। গুড বাই। কল কাটলেও বিশ্বাস করতে পারছিল না ইনশিরাহ, তখনও বিড়াচ্ছে। সাইম, ছোট করো না আমাকে। সাইম, সাইম। কলটা ততক্ষণ কেটে গিয়েছে। ইনশিরাহ ঠাঁই দাঁড়িয়ে ফোন কানে চেপে, তার দৃষ্টি আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে। শ্যামবর্ণের একটা ঠান্ডা মরা মাছ দাঁড়িয়ে আছে, একটা কুলাঙ্গার দাঁড়িয়ে আছে, সে সেটাই দেখছে। খানিক বাদে গগন কাঁপিয়ে চিৎকার দিল ইনশিরাহ। না, সে কাঁদছে না, শুধু চেঁচাচ্ছে। হাতের আইফোন ছুঁড়ে ড্রেসিং টেবিলের আয়না ভাঙলো, ভাঙতে থাকলো ঘরের সব কিছু এক এক করে। উন্মাদ হয়ে উঠেছে ইনশিরাহ। গরম গরম বজ্রপাতের মতো শোনাচ্ছিল শব্দগুলো, সাথে ইনশিরাহর অমন পাগলের মতো চিৎকার। নিচতলা থেকে হতবাক হয়ে সবাই ছুটে যায়। সবার প্রথমে ইহান ঘরে ঢুকে থমকে দাঁড়ালো সে। ইনশিরাহর ঘরটা একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সবকিছু ভাঙচুর করে হাঁপাচ্ছিল ইনশিরাহ। ইহান 2 কদম এগোলো বোনের দিকে। ইনশিরাহ হাঁপাতে হাঁপাতে শান্ত হয়ে গেছে। রক্তচক্ষু নিয়ে তাকাই ইহানের দিকে। অস্ফুটে ইহানকে বলে, হি চিটেড অন মি দাদান। ফোন কেটে শাইম দাঁড়িয়ে রইল চুপচাপ, তার দৃষ্টি তখনও স্থির হয়ে আছে হাতের ফোনটাতে। পাশে ওর বন্ধুরা ওর দিকে তাকিয়ে আছে। একজন ভীষণ কৌতূহল নিয়ে বলল, এত সহজে তোর বাদলো না? আই মিন, ও অন্য মেয়েদের মতো নয়। কতটা লয়াল ছিল তোর সাথে। শি ইজ স্ট্রং পার্সোনালিটি। না, বাদলো না। শান্ত স্বরে জবাব দিল শাইম। তোর ইগোকে জেতাতে গিয়ে এত কাহিনী করলি ভাই। খুব ইগোর। এইসব মেয়েদের কোথায় আঘাত করতে হয় জানিস? আত্মবিশ্বাসে। ছেলেটার কথার জবাব না দিয়ে শাইম প্রশ্নটা উল্টে দেয়, তুই সত্যি পারলি না? মানে এত ইজি? পারলাম। এখন তোর প্ল্যান কি? শাইম হাত মুষ্টিবদ্ধ করে বসে পড়ে, দৃষ্টি ঘুরিয়ে কম্পিউটার টেবিলের ওপরে রাখে। ওর এক বন্ধু এগিয়ে গিয়ে টেবিলের ওপর রাখা কাগজগুলো হাতে তুলে নিয়ে দেখলো পাসপোর্ট আর ইউএসএ এর ভিসা। বিস্ময় নিয়ে তাকালো শাইমের দিকে। শাইম একটা সিগারেট ধরিয়ে শান্ত ভঙ্গিতে বলতে লাগলো, পাপা ইউএসএ পাঠিয়ে দিচ্ছে। আর ইনশিহার? এভরিথিং ইজ ফিনিশ। বারবার একই কথা কেন বলছিস? ওরা বিষয়টা তখনও হজম করতে পারছিল না। একজন বলল, আর ইউ শিওর
তোর ওর প্রতি কোনো অনুভূতি জন্মায়নি এই কয় বছরে। একটা সামান্য ভুল করেছে মেয়েটা, তার জন্য মন ভাঙবি ভাবে তুই এত হিংস্র বুঝতে পারিনি। একটা কথা বল, ডিড ইউ টাচ হার? নো। দৃঢ়ভাবে বলল শাইম। সেটা ইনশিরা বিনতে সামিদকে জিজ্ঞাসা করলেই বুঝতে পারবি ওর কোথায় লেগেছে। আই এম স্যাটিসফাইড। বিস্ময় নিয়ে একে অপরের মুখ চাওয়াচাই করে ছেলেগুলো ধীরে ধীরে আবারও বলে উঠল। হঠাৎ শাইম ওদের দিকে ঘুরে তাকালো, কিছু পলক চেয়ে থেকে বলল, না, লাগছে না। আরো 2 কদম এগিয়ে গেল ইহান। ইনশিরাহ ধপ করে কাচের টুকরোর মধ্যেই বসে পড়ল। নরম ত্বক ক্ষত বিক্ষত হলো। ইহান ছুটে গিয়ে বোনকে টেনে তুলেও সোজা করে দাঁড় করালো। ইনশিরাহ টলছে। ঋতু ছুটে এলো, ধরল মেয়েকে। ইনশিরাহ তখন ইহানের দিকে তাকিয়ে বিড়বিড় করতে লাগলো, আমাকে প্লিজ ওর কাছে নিয়ে চলো দাদা, একবারের জন্য দাদা। ইহান আশেপাশে তাকায়। শামিন আলো ছুটে এসে দরজার কাছে ঠায় দাঁড়িয়ে ছিলাম। তাদের হতবিহ্বল দৃষ্টি ইনশিরাহর মুখপানে। মেয়ের অমন দৃশ্য দেখতে দেবে না, তাই ইলহাম আর পরি শামিন আর আলোকে সরিয়ে দিচ্ছে ওখান থেকে ঠেলে। শামিন নড়ছে না, আলোও না। ইসমাম ছুটে এসে ইনশিরাহকে ধরে ঝাঁকুনি দিয়ে বলল, মা, বি স্ট্রং, তুই আপাতত শান্ত হ। ইনশিরাহ শান্ত হয় না, হুমড়ি খেয়ে পড়ে ইসমামের বুকে চেঁচিয়ে কাঁদতে থাকে। ছোট বাবা প্লিজ নিয়ে চলো, আমি ওকে জুতোর বাড়ি মারবো, প্লিজ নিয়ে চলো প্লিজ। একই কথা বারবার আওড়াচ্ছে ইনশিরাহ। পাগলের মতো খ্যাপাটে হয়ে উঠেছে কেমন। ইহান বোনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে দৃষ্টি ঘুরিয়ে শামিন আর আলোকে দেখে। ছুটে গিয়ে শামিনকে ধরে টানতে থাকে ইহান। টেনে নিয়ে ঘর থেকে বের করে দোতলা লিভিং রুমের একটা ডিভানে বসিয়ে দিয়ে আবারও বোনের কাছে যায়। ইসমামের থেকে ইনশিরাহকে ছাড়িয়ে মাথায় হাত রেখে ইহান বলতে থাকে, এমন একটা পরিস্থিতি ইসি, আমি তোকে কি বলবো বুঝতে পারছি না। তুই বল, আবার কি বলা উচিত? তুই কি চাস? হাউমাউ করে কাঁদছে ইনশিরাহ। ভাইয়ের পাঞ্জাবি খামচে ধরে বলছে, আমি ওকে খুন করতে চাই দাদা। ও আমার থেকে আমার মাম্মা বাবাকে কেড়ে নিল, আমার আত্মবিশ্বাস কেড়ে নিল। আমি ঠান্ডা মরা মাছ দাদা, আমি ওকে জাস্ট খুন করতে চাই। বিলাপ করছে সে। বোনের কথাগুলো কানে বাজছে ইহানের। মনের কোথাও তীব্র ইচ্ছে জন্মালো এহেন অপরাধের শাস্তি হিসেবে শাইমকে সত্যি সত্যি খুন করার। ইহান বোনের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ঋতুকে চোখ দিয়ে ইশারা করলো ইনশিরাহুর ফার্স্ট এইড করে দিতে। আলো দরজার কাছে পাথরের মতো দাঁড়িয়ে আছে। নেইনিমেজ দেখছে উন্মাদের মতো আচরণ করতে থাকা মেয়েকে। সে না মেয়ের কাছে যাচ্ছে না স্বামীর কাছে। 3 জন 3 প্রান্তে। ইহান বলছে, একটা জানোয়ার তোর আত্মবিশ্বাস কিভাবে ভাঙলো? মাম্মা পাপাকে হারিয়েছিস মানে? এই পাগল, কি সব বলছিস? প্লিজ শান্ত হ। তুমি বুঝবে না দাদা, আমি হারিয়েছি মাম্মা বাবাকে, তুমি বুঝবে না। পাগলের মতো বকে যাচ্ছে ইনশিরাহ। আলো হঠাৎ এ ঘর থেকে বেরিয়ে ছুটে যায় শামিনের কাছে। লোকটার শার্টের 2টো বোতাম খুলে বুকে হাত বুলিয়ে বলতে লাগলো, কি হয়েছে? আপনার শরীর ঠিক আছে? ও ঘর থেকে ইনশিরাহুর কান্না ভেসে আসছে। শামিন আলোর দিকে তাকিয়ে অস্ফুটে বলল, সামলা ওকে, আমি ঠিক আছি। ছুটির দিনগুলোতে মঈন শহরের চেনা পরিচিত বন্ধু বান্ধব যারা মঈনের মতোই উচ্চ পদস্থ কর্মকর্তা সবাই একযোগে জেলা প্রশাসকের কার্যালয়ের নিকটবর্তী স্পোর্টস ক্লাবে যায়। টেনিস অতি প্রিয় একটি ইনডোর গেমস মঈনের। আজ তার বিপক্ষে দাঁড়িয়েছে এখানকার অ্যাসিলেন্ট সুজয় ভৌমিক। প্রথমে 1 দফা খেলেও ক্লান্ত হয়নি কেউ। গত পর্বের বিজয়ী মঈনের দিকে বলটা সার্ভ করে সুজয় বললেন, আই এগ্রি উইথ ঋষভ, আসলেই তোমার শটগুলো হয় রাফায়েল নাদালের মতো মুইন। জোরালো হাসলো মঈন। নিজের প্রশংসা শুনে সুজয় নিজের শটটা দারুণভাবে দিয়ে মঈনকে বলল, ম্যাট্রিমনি সাইটে তোমার অ্যাকাউন্ট দেখলো তোমার বৌদি, তারপর থেকে ভীষণ খোঁচাচ্ছে আমাকে। তুমি ওভাবে পাত্রী খুঁজছো? আরে আমাদের বললেই তো এতদিন একটা হিল্লে করে দিতাম। আমাদের সার্কেলের বন্ধু বান্ধবদের সুন্দরী সুন্দরী শেলিকার অভাব নেই, ইউনো। চোখ টিপ দিয়ে কথাটা মঈনকে বলল সুজয়। মঈন হেসে পড়ল, ডায়লগ নেই,
দূর কি কইতেছি, আরে কৌতূহলবশত খোলা ওটা, কারোর সাথে চ্যাটিং শুরু করেনি। সেদিন প্রফেসর তন্ময় ওর পরিচিত কারো লিঙ্ক আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দেখতে বলল। দেখলাম মেয়ে ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ছে। কাণ্ড দেখো তন্ময়ের, আমি বাপ বাপ করে পালিয়েছি, তারপর অ্যাপ থেকে লগ আউট করে নিয়েছে, মানে ইন্টারেস্ট খুঁজে পাই না। টেনিস কোর্টের বাইরে বসে বাকিরা হাসছিল। ইংরেজি প্রফেসর নাচির বলল, তো খারাপ কি? সুইট 16, আইনের লোক হয়ে একটু বেআইনি কাজ করবেন না হয়। দেখতে কিন্তু আপনাকে বুড়ো লাগে না মইন। আপনার পিঠ পিছে আপনার সৌন্দর্য নিয়ে বন্ধুমহলে ভীষণ কথা হয়, হিংসা হয় আমাদের। আমাকে দেখুন, ভুঁড়ি বেড়ে এক শেষ হয়েছে। মঈন হাসলো। সুজয় বলতে লাগলো, একটা প্রেম করলেই পারতে। সময় পাইনি। বুঝলাম, তবে মাথায় রেখো, আজকাল অ্যারেঞ্জ ম্যারেজ টিকিয়ে রাখা ইজ লাইক বিশ্বযুদ্ধ জয় করার মতো। পাশ থেকে জাহিদ বলল, আহারে বেচারাকে ভয় পাইয়ে দিচ্ছ কেন? সবার কথা শুনে হাসলো মঈন। সুজয় বলতে লাগলো, এসো না ব্রাদার। আচ্ছা বলো তো, একজনকে চেনো না জানো না, তাকে নিয়ে কিভাবে সংসার করবে? এই জন্য বারবার বলছি একটা প্রেম করো। এটা আমার প্রেম করার বয়স? তো অ্যারেঞ্জ ম্যারেজে কিভাবে কি করবে? মানে যদি পছন্দ অপছন্দ না মেলে কত জটিল হবে। মঈন নিজের শটটা দিয়ে বলতে লাগলো, তোমরা বিয়েটাকে অ্যারেঞ্জ অ্যান্ড লাভ এই দুই ভাগে ভাগ করে দেখো কেন? এটা আমি বলছি না। আসলে আমার জীবন বোধ ভিন্ন। আমার কাছে দুটোর একটাই অর্থ, একটাই শব্দ, বিয়ে, যার গুরুত্ব অনেক। লাভ হোক আর অ্যারেঞ্জ হোক, যেভাবে গড়ে উঠুক ওই সম্পর্কটাকে লালন করতে হয়। ওই সম্পর্কটাকে আমাদের থেকে বহুত কিছু চায়, দিতে হয়। ধৈর্য, বিনয়, সহনশীলতা ইত্যাদি ইত্যাদি। শুধু অ্যারেঞ্জ ম্যারেজে কেন, যে কোনো বিয়েতে, বিয়ের পরে ওই সম্পর্কে থাকতে গেলে দুজন ব্যক্তির পছন্দ অপছন্দ মিলতে হবে। এটা একটু বেহুদা কথা। দুজন মানুষ তাদের পছন্দ অপছন্দ মিলতেই বা যাবে কেন? এটা একটা সম্পর্ক টিকিয়ে রাখতে ম্যাটার করে না। ম্যাটার করে একজন আরেকজনের পছন্দ অপছন্দের প্রতি কতটুকু শ্রদ্ধাশীল, মতামতের প্রতি কতটুকু সহনশীল। বুঝলে ব্রাদার? আর বলছো অচেনা মানুষের সাথে সংসার করার কথা? তাহলে আমি বলবো আই হ্যাভ দ্য রেস্ট অফ মাই লাইফ টু নো হার। জানতে থাকবো, অসুবিধা কি? বিছানার আধশোয়া হয়ে বসে আছে শামিন। আলো তার বুকে মাসাজ করতে করতে কাঁদছে আর বলছে, ডক্টর যতই বলুক ঠিক আছে, আমার ভালো লাগছে না, চলেন হসপিটাল যাই। শামিন হাসলো, স্ত্রীর মুখের দিকে তাকিয়ে বলল, আমি সত্যি ঠিক আছি আছিয়া, আসলে কিছুটা হতভম্ব হয়ে গেছি, সেটা থেকে বেরোতে একটু সময়ের প্রয়োজন। আলো চুপ হয়ে যায়। শামিন বলতে থাকে, কিভাবে বাবা মায়ের সম্পর্কটাকে নিয়ে কথা শুনিয়ে দিলে দেখলে? ও কেন, পৃথিবীর সবাই তো আমাদের সম্পর্কটাকে এভাবে জাজ করে। আসলে সব কর্মা এড়াতে তো পারবো না। আলো শামিনের দুহাত ধরে আকুল হয়ে কাঁদছে। এইবার নম্র হয়ে বলছে, বাদ দিন, আমি পেতে ধরেছি না ওই মেয়েকে, আমার মতোই খারাপ হয়েছে, আপনাকে কষ্ট দেয়। আমি মেয়ের ওপর একটু রেগে নেই আছিয়া, একটু না, বিশ্বাস করো। আসলে আমার লজ্জা লাগছে যে মুহূর্তে শুনতে পেয়েছি ওর বাবা মায়ের সম্পর্কটাকে বোঝাপড়া মানিয়ে নেওয়া হিসেবে দেখে। আমার তখন থেকে লজ্জা লাগছে মেয়ের সামনে দাঁড়াতে। তুমি যাও, মেয়ের কাছে যাও। উন্মাদ হোক, বোকা হোক, জেদি হোক, মেয়ে তো আমাদের। বোঝাপড়া কিংবা মানিয়ে নেওয়ার নয়, মেয়ে আমাদের ভালোবাসার ফসল। জীবনের শেষ দিন পর্যন্ত ওর ভালো চেয়েই যেতে হবে। কষ্ট পেয়েছি বলে মুখ ফিরিয়ে বসে থাকলে ক্ষতিটা হবে কার? আমাদের মেয়ের। যাওয়ার কাছে এতটুকু বলে ওকে শান্ত করো। ও ওর মাম্মা পাপ্পাকে হারায়নি, ওর মামা পাপার অনেক ধৈর্য। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে গেল শামিনের ভেতর থেকে। আলো অভিমানী গলায় বলল, যাব না, আমি কিছুতেই যাব না। কাদুক, বড় বড় কথা বলেছিল, জেনে বুঝে ওজন নিয়েছিল না এই সম্পর্কের। কাদুক, আমি যাব না, যাবই না আমি। ইনশিরাহর ফার্স্ট এইড করে দিয়ে ইহান চুপচাপ বোনের পাশে বসে। ইনশিরাহর মেজ মায়ের বুকে মাথা গুজে রেখেছে। একটা সুনামি শেষে শান্ত পরিবেশ অথবা পশ্চিম রণাঙ্গন নিশ্চুপ। ইহান গম্ভীর কিন্তু নিচু স্বরে ডাকে, ইসি। ইনশিরাহ সাড়া দেয় না। ইহান বলতে লাগলো, আমি পাল্টা জবাব দিলে তুই খুশি হবি?
নিরাপত্তা বজায় রাখলো ইনশিরাহ। ঋতু মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ইহান ইনশিরাহকে বলতে লাগলো, ও চেয়েছে তোর আত্মবিশ্বাস ভাঙতে, চেয়েছে ছোট করতে, তোর মনে আবেগ তৈরি করে তোকে মাঝে রাস্তায় ধাক্কা মেরে ফেলতে। এতেই ওর প্রতিশোধ হয়ে গেল। এখন তুই কাঁদছিস কেন? কাঁদছিস তার চেয়ে ওকে ভুল তার চেয়ে ওকে ভুল কেন প্রমাণ করে দিচ্ছিস না? ওর পৈশাসিক আনন্দে জল ঢেলে দিচ্ছিস না কেন? আই থিঙ্ক এটা হবে ওকে জুতা মারার থেকেও বেটার। ইনশিরাহ তবুও চুপ করে রয়। ইহান চুপচাপ বোনের মুখের দিকে তাকিয়ে আছে অসহায়ের মতো। এত বড় বোনটা, তার কত বুদ্ধি বোনটার। কি হাল সহ্য করার মতো নয় এই পরিস্থিতি। হাত নিষ্পিস করছে তার। গলায় পাড়া দিয়ে ওই জানোয়ারের জানটা বের করে দিতে ইচ্ছে করছে। ইলহাম ইসমাম বাইরে বেরোয়নি আজ। পরিও চেম্বারে বসেনি। বাচ্চাদের নিয়ে একটার পর একটা ঝড় সামলে তারা রীতিমতো হাঁপিয়ে উঠেছে। ইহান উঠে দাঁড়ায় বোনের পাশ থেকে। ইসমাম তাকে বলল, তুই কোথায় যাচ্ছিস? ইহান কোনো জবাব না দিয়ে চুপচাপ চলে যেতে নিলে ইলহাম তাকে ফেরালো। ইলহাম ধমকে ওঠে ছেলেকে। হ্যাভ ইউ লস্ট ইওর মাইন্ড? রাগের মাথায় একটা স্টেপ নিয়ে আবার একটা বিপদ ডেকে আনবি? থেমে যা, বোনকে শান্ত কর। এসব করার বহুত সময় পাবি। ইনশিরাহ মাথা তুলে তাকায় ইহানের দিকে। ইলহাম টানছে ইহানকে। ইনশিরাহ ভীষণ শান্ত, ক্ষীণ স্বরে বলল, দাদান। ইহান ঘুরে তাকায় বোনের দিকে। ইনশিরাহ বলতে লাগলো, কিচ্ছু করতে হবে না তোমাকে। আমি চাই না উল্টাপাল্টা জবাব দিতে। হাস্যকর। স্টপ, থেমে যাও তোমরা। আকাশ ভেঙে বৃষ্টি পড়ছে আজ। বাতাসের দাপটে উত্তরের খোলা জানালার কপাটগুলো মুখ ধূপধাপ আওয়াজ তুলে একটার সাথে আর একটা বাড়ি খাচ্ছে। ঝমঝম বৃষ্টির আওয়াজ ছাপিয়ে এসে শব্দ ভীষণ বিরক্তি দিচ্ছে। এমন দৃষ্টি গত 6 মাসে কখনো হয়নি। ইনশিরাহ মেঝেতে বসে দেওয়ালে পিঠ ঠেকিয়েছিল। তার দৃষ্টি ঘরের কোণের টবে রাখা টিউলিপগুলোর দিকে। ঘুলঘুলি থেকে আসা বাতাসের দাপটে যেগুলো নাচছে, এই টিউলিপগুলো গতকাল বিকেলেই শাইম দিয়েছিল, ভালোবেসে নয়, শোধ নিতে। ইহান ঘরে বসেই দলীয় নেতাদের সাথে জরুরি কনফারেন্স করছে। আলোচনা শেষ করে তাড়াহুড়ো করে উঠে সে ঘর থেকে বেরিয়ে উত্তর পাশের খোলা জানালাগুলো লাগিয়ে দেয়। এই কপটগুলো সাবেকি ডিজাইনের, খোলা থাকে সব সময়। ইতিমধ্যেই ঘরের ভেতরের অনেকটা ভিজিয়ে দিয়েছে। ইহান আশেপাশে তাকালো। পুরো বাড়ি নিস্তব্ধ, যেন কোনো প্রাণী নেই বাড়িতে। অথচ রাত মাত্র 10টা। আলো নিচতলা থেকে ক্লান্ত পায়ে হেঁটে উপরে উঠছিল তখন। ইহানের মুখোমুখি হলো। বড় মায়ের মুখটা কিছুক্ষণ দেখলো ইহান। জানতে চাইলো স্বামীনের কথা। ঘুমাচ্ছে। আলো নিচু স্বরে বলল। স্বামীন তখন আসলেই ঘুমাচ্ছিল। ডক্টর কিছু ওষুধ দিয়েছেন, খেয়ে ঘুমিয়েছে। বড় মায়ের হাতটা মুঠি করে ধরলো ইহান। গলার স্বর খানিকটা খাদে নামিয়েই বলল, বড় মা, ওর কাছে যাও। হাতটা সরিয়ে নিল আলো। কাপা গলায় বলল, কেন? সে তো নিজের বোঝাপড়া করেছে। তার জীবন নাকি তার মায়ের নয়, সব জানিয়ে দিয়েছে। এখন কেন মাকে লাগবে নিজের কষ্ট গোছাতে? এত বড় হলো সে, এখন কি ছোট হয়ে গেল? এখন মাম্মা বাবাকে প্রয়োজন? কি তীব্র অভিমান মিশিয়ে আলো কথাগুলো বলছে। গলার স্বর উঁচুতে তুলতেই শুনিয়ে বলল, ইনশিরাহ। কে? ইনশিরাহ মায়ের কথাগুলো শুনল। সে তখন নিষ্পলক তাকিয়েছিল ভাঙা আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে। শুধু দেখেই যাচ্ছিল নিজেকে। নানুমণি ভাঙা আয়না নিয়ে একটা কথা বলতেন সব সময়। ভাঙা আয়নায় যে মেয়ে মুখ দেখে ওই মেয়ের জীবনে লাঞ্ছনার শেষ থাকে না। ইনশিরাহ এসব কুসংস্কার শুনে খুব হাসতো নানুমণির ওপর। আজ লাঞ্ছিত হয়ে ভাঙা আয়নায় মুখ দেখছে ইনশিরাহ। উল্টো হয়ে গেল। ইহান চুপ করাচ্ছে আলোকে। আলো চুপ হয় না, উল্টে আবারও কেঁদে ওঠে। চেঁচিয়ে বলে, অমন বোকা মানুষ জীবনে 2-1টা করে। এত ন্যাকামি করার কিছু হয়নি, ওকে বলে দে। এসব বন্ধ করে ঘুমিয়ে পড়তে বল। ইহান তাকিয়ে আছে বড় মায়ের দিকে। আলো চলে যায় নিজের ঘরে। ইহান একটা লম্বা শ্বাস ফেলে ধীর পায়ে হেঁটে এগিয়ে যায় ইনশিরাহর ঘরের কাছে। দরজা খোলাই ছিল। ইহান বাইরে থেকে স্বাভাবিক গলায় বলল, ইসি, আমি আসলাম ভেতরে।
কয়েক সেকেন্ড পরে ইহান পা রাখলো ইনশিরাহুর ঘরে। ভাঙা আয়নায় নিজেকে তখনও দেখছিল ইনশিরাহু। 2 কদম এগোয় ইহান। ইনশিরাহু ঘুরে তাকায় দাদানের দিকে। কিছু সময় চেয়ে থেকেই ইনশিরাহু অস্ফুটে বলল, দাদান, ধরো কেউ যদি রিভেঞ্জ নেওয়ার জন্য রিলেশন করে, তবুও তো মায়া জন্মানোর কথা 6 বছরে, কম তো সময় নয়। এমন রুগ্ন লাগছে ইনশিরাহুর কণ্ঠ। ইহান চুপ করে দেখছে। ইনশিরাহু বলল, দেখো একটা কুলাঙ্গারকে, দেখো দাদান, একটা ঠান্ডা মরা মাছ। একটু থেমে ইসি বলতে লাগলো, কোথাও একটা কথা পড়েছিলাম, ঠিক খেয়াল নেই। জানলাটা সারা রাত ঝড়ের সাথে যুদ্ধ করে দেখলো জানলার এপাশে কেউ ছিলই না। আমি ঠিক ওই জানলার মতো দাদান, এর থেকে বড় লাঞ্ছনা আর নেই। তোমরা সবাই প্রতিদিন অন্তত একবার করে আমাকে কুলাঙ্গার ডেকো। ইহান বেশ কিছুক্ষণ ধরে ইনশিরাহুকে দেখে বোনের মাথায় একটা হাত রাখলো। হঠাৎ করে বরফ শীতল কণ্ঠে বলল, ডোরেমন দেখবি ইসি? ইনশিরাহু মাথা তুলে ভাইয়ের দিকে অবাক চোখে তাকালো। ঠিক রাত 11টার সময়ে প্রীতমের ফোনে ইহানের কল এলো। ভীষণ চিন্তিত হয়ে প্রীতম রিসিভ করলো কলটা। ইনায়া তখন বেঘোরে ঘুমোচ্ছে। কলটা রিসিভ করে প্রীতম চিন্তিত হয়ে বলল, কি হলো দাদান, এত রাতে? সব ঠিক? কেউ অসুস্থ? শান্ত হও, সব ঠিক আছে। তুমি ইনুকে নিয়ে একটু আসতে পারবে? ঠান্ডা গলায় বলে ইহান। ভীষণ অবাক প্রীতম বলল, এখন? ইহান ওপাশে থেকে বলল, হ্যাঁ এখন। বাড়ির গাড়ি তোমাদের অ্যাপার্টমেন্টের সামনে। পুরো রাস্তা ইনায়া হাই তুলেছে। এই বৃষ্টির মধ্যে দাদানের হয়েছেটা কি ইনায়া বুঝতে পারছে না। শান্তিনীরের সামনে রাত ঠিক 12:30টার সময়ে তাদের গাড়ি পৌঁছলো। ইনায়া তাড়াহুড়োতে নাইট স্যুট পরেই রওনা দিয়েছে। বৃষ্টি ততক্ষণে থেমেছে। ইনায়া গাড়ি থেকে নেমে প্রীতমকে বলল, এসো, বসে আছো কেন, নামো। প্রীতম হাসলো, দুপাশে মাথা নেড়ে বলল, দাদান তোমাকে ডেকেছে ভাই বোনেরা সময় কাটাবে বলে। তো হয়েছেটা কি, তুমি শ্বশুরবাড়ির সামনে থেকে চলে যাবে? প্রীতম হেসে বলল, এখন ভেতরে গেলে সবাই আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, তোমাদের ডিস্টার্ব হবে। যাও সময় কাটাও, আমি কাল বিকেলে এসে নিয়ে যাব। ইনায়া কিছু সময় প্রীতমের মুখের দিকে তাকিয়ে থেকে ঘুরে দাঁড়ায়। প্রীতম আবারও ডেকে ওঠে, ইনো। আই এম সরি। ইনায়া অবাক ভীষণ, বলল, কেন? আমার আসলেই 3 ভাই বোনের এত আদরের ছোট বোনটাকে এত তাড়াতাড়ি কেড়ে নেওয়া উচিত হয়নি। তোমার চাইল্ডহুড নষ্ট করে দিলাম। কথাটা বলেই প্রীতম ইনায়াকে একটা চমৎকার হাসি উপহার দিল। ইহানি বাড়ির দরজা খুলে দাঁড়িয়েছিল। ইনুটুকু দাদানকে কিছু জিজ্ঞেস করার আগেই ইহানুকে চুপ করিয়ে দিয়ে বলল, আমার পিছু পিছু আয়। দোতলার লিভিং রুমটাকে ছোটখাটো একটা মুভি লাউঞ্জ বানিয়ে ফেলেছে ইহান। কার্পেটের উপর কুশন বিছিয়ে দিল। 3 মগ কফি বানিয়েছে নিজের জন্যে হাতে। ইনশিরাহু মেঝেতে চুপচাপ নির্লিপ্ত হয়ে বসে আছে। তার গায়ের ঢিলে ঢালা কফি রঙের টি শার্টটার বেহাল দশা। দীর্ঘ সময় ধরে পড়ে আছে সে এটা। ইনায়া এমন আয়োজন দেখে ভীষণ আপ্লুত, ভীষণ উচ্ছ্বসিত হলো। ঝাঁপিয়ে বসে পড়ল কুশনে। আহ্লাদি গলায় ইহানকে বলল, তুমি এত পাগল দাদান, আমি ভাবলাম কি নাকি। ইহান হাসলো। ডোরেমনের নোবিতা অ্যান্ড দ্য আরাবিয়ান নাইটস মুভি ছেড়ে দিল। ছোটবেলায় এভাবেই 4 ভাই বোন সময় কাটাতো। ইনায়া বলল, মেজো দাদান থাকলে কত মজা হতো। ইহান ম্ল্যান হাসে এবার। ঘুরে ইসির দিকে তাকায়। জোর করে তার হাতে কফির মগ তুলে দিয়ে বলে, খা। ইসি নিল, তবে মাথা তুলে তাকালো না। মুভি শুরু হলো। আশ্চর্যের ব্যাপার হচ্ছে 3 ভাই বোন চুপচাপ দেখতে লাগলো মনোযোগ দিয়ে, কেমন সম্মোহিত হয়ে। কিছু সময় পরে ইহান ইসির দিকে তাকিয়ে বলে, বোকামির কথা বলতে গেলে বোকামি আমাদের সবার হয়েছে রে ইসি। বড় হয়ে বোকামি করেছি। ওই যে স্ক্রিনে ওই জীবনটা কত জয়ফুল ছিল, তাই না রে? ইসি কেঁদে ফেললো হঠাৎ ফুপিয়ে। ইনায়া বোকার মতোই দেখতে লাগলো দাদান আর আপুকে। সে তো কিছুই জানে না আজ এই বাড়িতে কি ঘটে গিয়েছে। ইহান বোনের দিকে এগিয়ে বসলো। ইসি বলে উঠল, দাদান, আমি এতটা বড় হতে চাইনি। আমিও না।
ইহানও জবাব দেয়। লিভিং রুম থেকে চাপা আওয়াজ ভেসে আসছে, বাচ্চারা কথা বলছে মনে হচ্ছে। এক এক করে বড়রা সবাই ঘুম থেকে উঠে দরজা খুলে উকি দিল, স্বামীন বাদে। ভীষণ অবাক প্রত্যেকে। বাচ্চাগুলো অত রাতে কার্টুন দেখছে। কিছুক্ষণ তাকিয়ে থাকার পরে তারা অবচেতন মনে দেখলো ওখানে 3 জন বাচ্চাই বসে আছে, যাদের জীবন কোনো জটিলতাই ছিল না। ছিল শুধু বাবা মা, চাচা চাচি, ফুপি, একটা গোটা পরিবারের আদর আর আদর। ইনশিরাহ নিশ্চুপ কাঁদছে। সে সিদ্ধান্ত নিয়েছে এই শেষ কান্না, যেটা দাদানকে দেখাবে। আর কখনো কাঁদবে না সে। ইহান তাকিয়ে আছে বোনের দিকে মায়া ভরা দৃষ্টিতে। কখনো যদি এরা বড় না হতো তাহলে কতই না ভালো হতো, ইহান মনে মনে ভাবছে। শুদ্ধর মাথার কাছে জড়সড় হয়ে বসে আছে প্রেরণা। কি ভীষণ উৎকণ্ঠায় আজ গোটা একটা দিন কাটিয়েছে। প্রথম 3 দিন সবকিছু ঠিকঠাক থাকলেও আজ সকাল থেকে শুদ্ধ বারবার বলছিল তার নাকি ব্যথা হচ্ছে। অতঃপর ডাক্তারকে আনা হলো, খুব সাবধানে ড্রেসিং করিয়ে দিল, দেখলো ক্ষতটা, বলে দিল ভয়ের কিছুই নেই, এখন বাচ্চাটা ঘুমাচ্ছে। কিছুক্ষণ আগে বন্ধুরা এসে তাকে দেখে গিয়েছে, সবার কাছ থেকে প্রচুর গিফট পাচ্ছে সে। প্রেরণার একটু বিশ্রাম নেওয়ার সুযোগ নেই, মেহমান আসছে যাচ্ছে। ঘুরে একবার মলিন মুখটাকে আয়নায় দেখলো প্রেরণা। বুড়ি হতে শুরু করেছে প্রেরণা আহসান, বলিরেখা দেখা দিচ্ছে মুখমণ্ডলে, আগের লাবণ্যটুকু হারিয়ে ফেলছে মনে হচ্ছে, যা মেজর সাহেব মুগ্ধ হয়ে দেখত। এই মুগ্ধতা আর দেখতে পাবে না প্রেরণা কারো চোখে, দেখতে চাইও না সে। আচ্ছা, বেঁচে থাকলে মেজর সাহেবের বয়স এখন কত হতো? 42 হতো। চুল কি পাকতে শুরু করতো? বেঁচে থাকলে এই বয়সেও প্রেরণাকে তার গভীর কালো চোখের নেশালো দৃষ্টিতে দেখত। বৃষ্টি হলে হাত ধরে হিড় হিড় করে টেনে বৃষ্টির মাঝে দাঁড় করিয়ে রাখত, জোর করে মাঝরাতে ঘুম থেকে তুলে গল্প করত। ওই দু চোখে প্রেরণার জন্যে মুগ্ধতা দেখে প্রেরণা আর আপ্লুত হয় না, প্রেরণা আবিষ্ট নিবিষ্ট হয় না আর কারো গভীর ভালোবাসায়, নরম আদরে। আর কখনো রাতে প্রেরণা কোনো প্রশস্ত বিশ্বস্ত বুকে আশ্রয় নেবে না। তার পাখির মতো হালকা শরীরটা দুহাতে আগলে ধরে কেউ তাকে নিজের উদুম বাহুতে লুকিয়ে রাখবে না, কেউ তাকে ব্যাকুল হয়ে আদর করে তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে তাকে ডাকবে না, আমার নীলিমা। হবে না, হবে না, হবে না, আর এসব হবে না। লোকটা ভীষণ স্বার্থপর, ভীষণ। হঠাৎ করে বুকটা খাঁ খাঁ করে ওঠে, কণ্ঠনালীতে পীড়া হয়, চোখ ঝাপসা হয়ে এলে নিজেকে সামলে প্রেরণা উঠে দাঁড়ায়। তার ফোন বাজছিল তখন, সাব্বির ফোন করেছে। প্রেরণা কলটা রিসিভ করতেই ওপাশ থেকে সাব্বির তাড়াহুড়ো লাগিয়ে বলতে শুরু করলো, ম্যাম, পেয়ে গিয়েছি দালান, পশ্চিম সরকারি কলেজের রোড, একেবারে উপযুক্ত স্থান, তাই না ম্যাম? নিজের রিক্লাইনার চেয়ারে গা এলিয়ে দিয়ে বিশ্রাম নিচ্ছিলেন সাগর ভূঁইয়া। বর্তমানে রাজনীতিতে সক্রিয় নন তিনি, পরপর দুবার গো হারা হেরে পরবর্তীতে আর সাহস করেনি। এরপর বহুবার চেষ্টা করেছে সাহেলকে রাজনীতিতে সরব করার, কিন্তু ছেলেটা কোনো কমমের নয়। সারাদিন বউকে শপিং করিয়ে দেওয়াই তার জীবনের প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে। বড় ছেলের ওপর রীতিমতো বিরক্ত সাগর ভূঁইয়া, তবে সাইমের ওপর নন। সাইম সব সময় তার কথা মতো চলে, পিতৃ আজ্ঞা পালনে যথেষ্ট তৎপর সাইম। ইদানিং একটা বিষয় নিয়ে সাগর ভূঁইয়া খানিকটা চিন্তিত। প্রেরণার সাথে চুক্তি শেষ করার সিদ্ধান্তটা কেবল দেখানো ছিল। তিনি ভেবেছিলেন চাপ দিলে যদি প্রেরণা রাজি হয় প্রস্তাবে, তবে তার মনে হয় না প্রেরণাকে তিনি ভাঙতে পেরেছেন। দিব্যি নিজের ব্যবসা গুছিয়ে নিতে ব্যস্ত মহিলা। শুনেছি ক্যাটারিং সার্ভিসের বিজনেস শুরু হতে চলেছে। ভাবলেই ভীষণ উদাস লাগে সাগরের। বেহুদা খাটনি করছে মহিলা। আসলেই প্রেরণা একবার রাজি হয়ে গেলে রানী বানিয়েই রাখত সে। ভদ্রমহিলা বুঝল না সাগরের নেক নিয়ত। একটা ছোটখাটো দীর্ঘশ্বাস ফেলে সাগর নিজের ব্যবসার হিসেব দেখতে শুরু করে। তাদের প্রতিষ্ঠান ভূঁইয়া ট্রেডার্স। এখানেও তার প্রতিপক্ষ মির্জাদের মির্জা এন্টারপ্রাইজ। রীতিমতো গা জ্বালা করে সাগরের। রাজনীতি কিংবা পারিবারিক ব্যবসা, সবকিছুতে এসে তাকে গেজাতে না পারলে যেন মির্জাদের ভাত হজম হয় না। হিসেবের পাতায় দৃষ্টি নিবদ্ধ তার। মৃদু আওয়াজে মাথা তুলে তাকিয়ে দেখল তার বাধ্য ছোট ছেলে তার ঘরে প্রবেশ করেছে। একটা প্রশস্ত হাসি দিয়ে সাগর ভূঁইয়া সাইমকে বললেন, এসো।
শাইম ম্ল্যান হেসে ক্লান্ত ভঙ্গিতে হেঁটে বাবার মুখোমুখি একটা সোফাতে বসলো। সাগর তার মনোযোগী দৃষ্টি হিসেবে নিবদ্ধ রেখেই বলতে লাগলো, ভেবেছি বিয়ে করবে। আমার অবশ্য আপত্তি ছিল না, সামিনকে আজীবন ভোগাতে পারতাম। শাইম চুপ করে বাবার মুখের দিকে তাকিয়ে আছে। সাগর বলতে লাগলো, অবশ্য বিয়ে অবধি না নিয়ে ভালোই করেছ। ওই মেয়ের মাকে চেনো না। ওই মহিলার পেট থেকে যে মেয়ে জন্মেছে সে তোমাকে, আমাকে, আমাদের সবাইকে উল্টো ভোগাতো। তুমি খুশি? বরফ শীতল কণ্ঠে শাইম বলল। সাগর তৎক্ষণাৎ ছেলের মুখের দিকে তাকায়। শাইম বলতে থাকে, যা করেছি তাতে তুমি খুশি? কিছুক্ষণ ছেলের মুখের দিকে তাকিয়ে থেকে সাগর ভুইয়া বলল, অবশ্যই, তবে আমার মনে হচ্ছে তুমি খুশি নও, তোমার চেহারা তাই বলছে। থতমত খেয়ে একটা তপ্তশ্বাস ফেলে হাসলো শাইম। তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলল, কাম অন বাবা, এসব কিছুই না। স্বামীকে ফর্মাল স্যুট পরতে দেখে আলো অবাক হলো। ব্যস্ত হয়ে বলল, কোথায় যাবেন আপনি? কোথায় যাবেন? এই শরীর কোথায় যাবেন? ঠোঁটে খানিকটা জোরপূর্বক হাসি ফুটিয়ে শামিন বলল, অফিসে বসা হয়নি বহুদিন। 3টা শিপমেন্টের ঝামেলা ইলহাম একা হাতে সামলাই। গিয়ে একটু মেইন অফিসে বসবো। কিন্তু আপনাকে দেখে আমার ভালো লাগছে না। আপনি অযথা চাপ নিচ্ছেন। সুস্থ হতে পারলেন না এই 2 দিনে? সুস্থ হতে পারলেন না এই 2 দিন হলো। স্থির অহেতুক দুশ্চিন্তা হালকা করে দেখে শামিন। আলোর এক গালে একটা হাত রেখে আর এক গালে চুমু খায়। নিচু গলায় বলে, মেয়ে খেয়ে এসছো? নিচুকে বন্দি দশা থেকে উদ্ধারের পণ নিয়েছে ইনশিরাহ। বিছানায় চিড়ে চ্যাপ্টা হয়ে শুয়ে বসে থেকেও ক্লান্ত হয়ে পড়েছে। আজ কদিন ধরে নির্ঘুম রাত কাটাচ্ছে সে। ডক্টরের নির্দেশিত ঘুমের ঔষধ খেয়েও কোনো কাজ হচ্ছে না। প্যাঁচার মতো হয়ে গিয়েছে মুখটা। এমনিতেই শ্যামলা তার গায়ের রং, তার উপর চোখের নিচে ওই কালির প্রলেপ। ভীষণ অসহায় এক নারী মনে হচ্ছে তার মুখটা দেখে। খোলা চুলগুলো একটা ক্লাচারে আটকে নিয়ে আয়নায় নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে সে। গায়ে ছাই রঙা ঢোলা টি শার্টটা পাল্টে নতুন একটা টি শার্ট পরে সে ঘরের বাইরে পা রাখে। প্রতি কদমে সংকোচ তার, কেমন অদ্ভুত লাগছে। আচ্ছা, নিচে গেলে সবাই তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকবে। ইনশিরাহ মনে মনে প্রার্থনা করে কেউ যেন ওর দিকে না তাকায়। কেউ না। দোতলার বারান্দায় শামিন মুখোমুখি হলো মেয়ের। চোখ নামিয়ে নিল শামিন। ইনশিরাহ পাপার দিকে তাকিয়ে আছে ফ্যালফ্যাল করে। দুজনের দূরত্ব কয়েক গজ, কিন্তু বাবা মেয়ের এক ঝড়ে জন্ম নেওয়া মানসিক দূরত্ব কতটুকু তার হিসেব মেলাতে ব্যর্থ হলো আপাতত দুজনেই। ইনশিরাহ নির্নিমেষ দেখছিল বাবার সারল্যে ভরা সুদর্শন পবিত্র মুখটা। 1 কোটি বছর ধরে সে পাপা ডাকে না। 1 কোটি বছর ধরে শামিন তাকে আম্মা ডাকে না। এটাই মনে হচ্ছে তার। গলার কাছে পাপা ডাকটা এসে লুটোপুটি খাচ্ছে। তবুও ডাকতে পারছে না ইনশিরাহ। চোখ তুলে মেয়েকে আবারও দেখল শামিন। ইনশিরাহ কিছুই বলছে না, শুধু তাকিয়ে আছে। পাপা তাকে দেখে ঘৃণায় চোখ নামিয়ে নেয়। বিষয়টা ইনশিরাহ বুঝে নিল। শামিন চুপচাপ পাশ কাটিয়ে চলে যায়। ইনশিরাহ কিছু সময় দাঁড়িয়ে থেকে শামিনের পিছু পিছু নিচে নামলো। 4 দিন পরে ব্রেকফাস্ট টেবিলে ইনশিরাহর উপস্থিতি খানিকটা স্বস্তি দিল সবাইকে। চুপচাপ খাচ্ছিল সবাই। ইনশিরাহ প্লেটে আঁকিবুকি করছিল। স্বভাব সুলভ শামিন মেয়ের প্লেটের দিকে এক পলক তাকায়, তবে মুখে আর কিছু বলেন না। খাচ্ছ না কেন আম্মা? আর একটা ডিম খাও আম্মা। এসব কিছুই বলেন না। ইনশিরাহ একা একাই ম্লান হাসে। আলো চেহারায় গম্ভীরতা বজায় রেখেই মেয়ের প্লেটে ডিম তুলে দেয়। বাকিরা সবাই টুকটাক কথা বলতে থাকে শান্তিনীরের ব্রেকফাস্ট টেবিলে আগের পরিবেশ ফিরিয়ে আনবার নিমিত্তে। ইনশিরাহর গলায় আটকে আটকে আসছে কথাগুলো, তবুও একটা গোটা জন্মের মানসিক শক্তি দিয়ে বাড়ির সবাইকে সাক্ষী রেখে আলোকে উদ্দেশ্য করে বলল, মাম্মা। কথা থামালো সবাই। ইনশিরাহ এই 4 দিনের ঝড় ভেসে যাওয়া নিজের মনকে শুনিয়ে জীবনের তীব্র গ্লানি মানসিক অবসাদ কণ্ঠে মিশিয়ে ধীর স্থির হয়ে কয়েকটি বাক্য উচ্চারণ করল। মাম্মা পাপা, তোমাদের দুজনকে আমি একটা কথা জানাতে চাচ্ছি। একটু সময় নিল ইনশিরাহ, পরপর বলতে লাগলো, তোমরা যদি আমার বিয়ে দিতে চাও আমার কোনো আপত্তি নেই। আমি তোমাদের পছন্দের যে কোনো ছেলেকে বিয়ে করতে রাজি।
ভীষণ 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 অবাক সবাই। তাকিয়ে রয় ইনশিরাহর মুখপানে। শামিন শুধু মাথা নিচু করে কফির মগে চুমুক বসিয়েছে, না কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করলো, না মেয়ের দিকে তাকালো। ইহান শান্ত স্বরে বোনকে বলল, কেউ তোর বিয়ের কথা ভাবছে না ইসি, চাপ নেওয়ার কিছু হয়নি। তুই নিজেকে সময় দে, অফিসে যা পাপার সাথে, গুছিয়ে নে নিজেকে, আমাদের কোনো তাড়াহুড়ো নেই। ইনশিরাহ নিজের কফির মগটা হাতে তুলে নিয়ে নিচু গলায় বলল, যখন ভাববে আমার এই সিদ্ধান্তটা সেদিনের জন্যই দাদা, আগে ভাগে জানিয়ে দিলাম। আলো একদৃষ্টিতে তাকিয়ে আছে মেয়ের মুখের দিকে। রুগ্ন কণ্ঠে বলে, ক্লান্ত পায়ে হেঁটে ইনশিরাহ দোতলায় চলে যায়। পরে ইহানের দিকে তাকিয়ে বলে, আমি ওর ফ্রেন্ডের ডাকি, বরং বন্ধুদের সাথে সময় কাটালে একটু যদি বেরোতে পারে এসব থেকে। আলো হঠাৎ করে ইলহাম আর ইসমামকে উদ্দেশ্য করে বলে, তোমরা একটু আমার কথা শুনবে? জরুরি কিছু কথা ছিল তোমাদের দুজনের সাথে, খুব জরুরি। যার পরনায় অবাক ইহান দু চোখ ভরা বিস্ময় নিয়ে বড় মাকে বলল, বিয়ে মানে? তুমি কি পাগল হয়েছো? এখন কেন বিয়ের কথা হচ্ছে? শি নিডস টাইম বড় মা, এবার তুমি বাড়াবাড়ি করছো। ওটা তো আজ আজীবন করে এসেছি, আর করতেও থাকবো। ঠান্ডা গলায় বলে আলো। নিজের ঘরে স্বামীনের ইস্ত্রি করা কাপড়গুলো কেবিনেটে তুলে রাখছিল সে। ইহান স্থির দাঁড়িয়ে রাশভারী গলায় বলল, মুইন? হ্যাঁ মুইন। কেন? আমার পছন্দ খারাপ? তোর বোনের ওই অখাদ্য পছন্দের থেকে 100 গুণ ভালো, সেটা অন্তত স্বীকার কর। মুইনকে তোর পছন্দ নয়? বড় মা, মুইন ইজ আ জেন্টলম্যান, ভীষণ ভালো একজন মানুষ, সব দিক থেকে পারফেক্ট। ওকে বোনের জন্য অপছন্দ করার তো কিছু নেই, কিন্তু তুমি এভাবে হুট করে নয়, বহু আগে থেকেই তোর বড় বাবা আর আমি ওকে পছন্দ করে রেখেছি। তোর আদরের বোনকেও জানিয়েছি, সময় দিয়েছিলাম ভাবতে। কিন্তু বড় মা, এই অবস্থায়? কি অবস্থায়? বিধবা হয়েছে ও, 4 মাস না গেলে বিয়ের কথা তোলা যাবে না। তাছাড়া ওই তো বললো ও রাজি। বড় মা, সেটা তো তোমাদের খুশি করতে বলেছে, হয়তো মন থেকে নয়। ওর মন থেকে বলারও দরকার নেই। যার নিজের জন্য একটা সঠিক মানুষ বাছার মুরত নেই, সেজন্য মা বাবার চেয়েও আর বেশি না বুঝে। বলেই তো দিয়েছে ও রাজি। এবার ওকেও গিয়ে বল চুপচাপ মানসিক প্রস্তুতি নিতে। মাম্মা পাপার ঘর পেরিয়ে নিচের ঘরে যেতে নিলেই মাম্মার কথাগুলো সব শুনল ইনশিরাহ। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে চলে গেল সে। ইহান বলতে লাগলো, আর মুইন? বিয়ের জন্য পাত্রী খোঁজার সম্মতি দিয়েছে তোর বড় বাবাকে। 3 কুলে কেউ নেই তো, তার শামীম বাবাকে সে অভিভাবকের মতো দেখে। এখনো ইনশিরার কথা জানায়নি। তোর পাপা আর ছোট বাবা কথা বলবেন, ঘটক ধরার কিছু নেই। রাজি হলে হবে, না হলে নেই। জোর করে তো মেয়ে গলায় ঝুলাবো না। সে জেন্টলম্যান হয় হোক, আমার মেয়ে একটু তেরা, তবে ফেলনা নয়। রাজ্যের জায়গা থেকে প্রস্তাব আসতে শুরু করেছে। আরএন গ্রুপের মালিক নিজে তোর বড় বাবাকে কল করে তার ছেলের জন্য চেয়েছে ইনশিরাকে। ওর সোশ্যাল ওয়ার্ক দেখে চতুর্দিক থেকে হাত চাইছে ওর। আমরা বড়লোক খুঁজছি না, টাকা পয়সা তো আমাদের যথেষ্ট আছে। আমাদের মতো উচ্চবিত্ত নামী পরিবার খুঁজছি না, আমরা খুঁজছি একটা উপযুক্ত ছেলে, যে আমার সন্তানকে মায়া দেবে শুধু। মইন সেরকম, তাই ওর প্রতি আমার এত ঝোঁক। সবকিছু কেমন কেমন লাগছে ইহানের কাছে। বড় মা একটু তাড়াহুড়ো করছে। এখন একে কিভাবে বোঝাবে ইহান? এভাবে হুট করে তো সব হয় না। আলো ইহানের দিকে তাকিয়ে বলতে লাগলো, কি তাড়াহুড়ো করছি মনে হচ্ছে? মোটেও না। ওর অবস্থা দেখেছিস? সেজন্য বিয়ে? এটা কেমন কথা? ওকে একটু সাইকিয়াট্রিস্টের কাছে। কথাটা মুখ থেকে ফেলতে পারল না ইহান। আলো গর্জে উঠল, হ্যাঁ, তোর ছোট ভাইয়ের ট্রিটমেন্ট প্রয়োজন, তোর ছোট বোনের ট্রিটমেন্ট প্রয়োজন। এক কাজ কর, বাড়িটাকেই মেন্টাল অ্যাসাইলাম বানিয়ে দিই। পাগলের বাচ্চা কতগুলো। কথাটা আলো রেগে চেঁচিয়ে বললেও ইহান হেসে ফেলল। কিছুক্ষণ হেসে আলোর হাত দুটো মুঠি করে ধরে নরম গলায় বলতে লাগলো, বড় মা, আমরা তোমাদের বাচ্চা। তখন আলো হেসে ফেলল। প্রসঙ্গ পাল্টে পুনরায় গম্ভীর হয়ে বলতে লাগলো, মন সম্মতি দিলে বিয়েটা হবে ইহান। এখন থেকে তোর বড় মায়ের বাড়াবাড়ি শুরু হলো। এই বাড়াবাড়ি চলতে থাকবে যতক্ষণ না আমার মেয়েটাকে সুখী দেখি আমি। ততক্ষণ পর্যন্ত ওকে প্রস্তুতি নিতে বল, তোরাও প্রস্তুতি নে।
আজ একটা নিমন্ত্রণ রক্ষা করে রাত 10টা নাগাদ মঈন ফিরল কটেজে। এক পরিচিত বন্ধুর বাগদান অনুষ্ঠান ছিল আজ। কটেজের গেট দিয়ে বাইক নিয়ে ঢুকতেই রীতিমতো অবাক মঈন। ইলহাম মির্জার গাড়ি তার ইয়ার্ডে পার্ক করে রাখা। ভেতরে ঢুকতেই দেখল ড্রয়িং রুমে বসে আছে ইলহাম মির্জা এবং ইসমাম মির্জা। কটেজে মঈনের কেয়ারটেকারের স্ত্রী সুরাইয়া খালা ছিল। মঈন হাসি মুখে এগিয়ে যায়, সালাম দিয়ে করমর্দন করলো দুজনের সাথে। ইলহাম হেসে বলল, তোমাকে কল করে আসিনি, তাই দীর্ঘ 1 ঘন্টা ধরে বসে আছি। সরি আঙ্কেল, একটা ইনভিটেশন ছিল, এক্সট্রিমলি সরি। আরে এতে সরি বলার কি আছে? তুমি তো আমাদের নিমন্ত্রণ করনি, আমরা যেচে এসেছি। দাঁড়িয়ে কেন, বসো। মঈন বসলো, বলল, নিমন্ত্রণ কিন্তু বারবার করেই যাচ্ছে আঙ্কেল আপনাদের, আপনারা আসেন না। ইলহাম স্মিত হাসলো, নিচু গলায় বলল, বাড়ির অবস্থা তো বোঝোই। মঈন উঠে দাঁড়ায়, তাদেরকে বসতে বলে ফ্রেশ হয়ে কেয়ারটেকারের স্ত্রীকে কফি বানানোর নির্দেশ দেয়। ইসমাম হেসে বলল, উনি আমাদের কফি বানিয়ে দিয়েছেন, তবে তুমি চাইলে আর 2 কাপ খেতে পারি, কারণ তোমার সাথে দীর্ঘক্ষণ আড্ডা দেওয়ার প্রয়াস নিয়ে এসেছি আজ। মঈন তখন আন্তরিক হেসে মাথা নেড়ে নিজেই চলে যায় কফি বানাতে। ইলহাম বলতে লাগলো, থানার এসপি আমাদের কফি বানিয়ে খাওয়াচ্ছে, ভীষণ অদ্ভুত লাগছে। আপনারা থানার এসপিকে বাড়িতে ডেকে নিয়ে রোজ রোজ ছেলের মতো ভালোবেসে খাওয়ান। মঈন হাসতে হাসতে বলল। ইলহাম বলতে লাগলো, বিয়েটা করিয়ে দেই বলো, বৌমার হাতের কফি খেয়ে যাব তখন মাঝে মাঝে। কথাটা শুনে লাজুক হাসলো মঈন, বলল, আপনারা যা ভালো বোঝেন। কফি বানিয়ে নিয়ে বসলো তাদের সামনে। জিজ্ঞেস করলো, সামিন বাবা এলো না কেন? তোমার সামিন বাবা ভীষণ ব্যস্ত। ইসমাম জবাব দেয়। কফি খেতে খেতে টুকটাক আলাপচারিতার মাঝে ইলহাম হঠাৎ করে বলে ওঠে, এখানে আমরা তোমার সাথে আজ একটি বিষয়ে আলাপ করতে এসেছি মঈন। ইনফর্মাল ওয়েতেই বলি, তোমার কাছে একটা প্রস্তাব রাখতে চাচ্ছি মঈন। মঈন চোখ তুলে তাকায়। ইলহামের কথায় মঈন বুঝলো তারা আজ আড্ডা দিতে আসেননি, তবে কিসের জন্যে সে ভীষণ কৌতূহলী দৃষ্টিতে তাকায় ইসমাম ইলহামের দিকে। বলে, প্রস্তাব? হ্যাঁ প্রস্তাব। ভনিতা না করেই বলি, তুমি বিয়ের জন্য আগ্রহী, পাত্রী খুঁজছো, আমরা একজন পাত্র খুঁজছি মঈন। তোমার স্বামীন বাবার মেয়ে ইনশিরা, মানে আমার ভাস্তির জন্য তোমাকে আমাদের সবার পছন্দ মঈন। মঈন কফির মগে চুমুক বসাচ্ছিল। কথাটা প্রথমে বুঝতে একটু সময় নেয়, পরে যখন বুঝতে পারলো রীতিমতো বিষম খেলো মঈন। কাশি উঠে গেল তার। ইলহাম ইসমাম বিব্রত। মঈন নিজেকে সামলে নিয়ে চোখ বড় বড় করে তাকায়, হতভম্ব হয়ে বলে, জি আঙ্কেল। মানে ইনশিরার জন্য তোমাকে ভীষণ পছন্দ করেছে তোমার স্বামীন বাবা আর মিষ্টি আন্টি। তুমি যদি চাও আমরা কথা এগোতে পারি। মঈন হঠাৎ ঘামছে খুব। ভীষণ অসম্ভব একটি কথা, যেটা তার কল্পনায় অন্তত কখনো সম্ভব ছিল না। সেটি শুনে খুব স্বাভাবিক থাকার কথা নয়। বুদ্ধিদীপ্ত দুটি চোখে বিস্ময় খেলা করে তার। কেমন অস্বস্তি বোধ হয়। ইলহাম সাথে সাথে বলে, তুমি ভেবেচিন্তে জানাও, তোমার সায় না থাকলে আমরা তোমার জন্য অন্য মেয়ে দেখব, ইনশিরার জন্য অন্য ছেলে। এতে এত অপ্রস্তুত হবার কিছুই নেই। আসলে বোঝোই তো, বাবা মা হলে বাচ্চা কাচ্চাদের ব্যাপারে কত শত ভাবতে ইচ্ছে করে। মঈন মাথা নিচু করে নেয়। হুট করে চোখের সামনে একটা ছোট পুতুলের মতো মিষ্টি দেখতে একটা বাচ্চা পুতুলের মুখ ভেসে ওঠে, যাকে সে প্রথম দেখেছিল এতিমখানার বারান্দায়। স্বামীন বাবার হাত ধরে দাঁড়িয়েছিল, লাল ফ্রক পরে। তখন মঈনের 9 বছর বয়স ছিল। পুতুলটার বয়স ছিল বছর 2। তারপর বহু বছর পরে বহুবার বহু রূপে দেখেছে। একটা শ্যামবর্ণের পানপাতার মতো মুখ, লম্বা পাতলা লাস্যময়ী এক নারী, যে নিজের সৌন্দর্যকে কিছু অদ্ভুত বেমানান পোশাকের আড়ালে ফিকে করে রাখে। তার সৌন্দর্য সম্পর্কে সেও হয়তো অবগত নয়, নয়তো এভাবে থাকতো না সে। সেই মেয়েটা যে মঈনকে অস্বস্তি দেয়, স্রেফ আর স্রেফ অস্বস্তি দেয়। ইসমাম তাকে ডাকলো। মঈন? মঈন নিজের খেয়ালে ফিরে তাকালো, বলল, জি। দেখো, তুমি ভেবে আমাদের জানাও, তারপর আমরা কথাবার্তা এগোবো। তুমি আমাদের পরিবারের একজনের মতো, তাই আমরা নির্দ্বিধায় এসব তোমাকে বলছি। কোনো থার্ড পার্টি ঢুকায়নি দুপক্ষের মাঝে। তুমি জানিও, যদি তোমার মন সায় দেয় তবে তুমি আর ইনশিরা একে অপরের সাথে শুরুতে কথা বলবে।
তারপর তোমরা সিদ্ধান্ত জানালে আমরা বিয়ের কথা এগোবো, নচেত নয়। মঈন কি বলবে, তার কি বলা উচিত বুঝতে পারছে না। শুধু টের পাচ্ছে তার ভিতরে ধুকপুক করছিল হৃৎপিণ্ডটা। ভীষণ বিরক্ত হচ্ছিল সে তাতে। শেকড়হীন এতিম পরিবারবিহীন একটি লোকের কাছে রাজবাড়ি থেকে পয়গাম নিয়ে এসেছে। রাজা তার রাজকন্যার হাত দিতে চাচ্ছে। কি সাংঘাতিক কথা। ইলহাম এবার কণ্ঠস্বর খাদে নামিয়ে বলল, জানিও আমরা উঠছি। গেট থেকে ইসমা মির্জা আর ইলহাম মির্জাকে বিদায় জানিয়ে ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল চুপচাপ। কটেজে ফিরে আয়নার সামনে গিয়ে অকারণে দেখল নিজেকে। দেখতে পেল একটা শেকড়হীন লোক, একটা সরকারি চাকুরি বাদে যার কোনো যোগ্যতা নেই, ভ্যালু নেই। এই চাকরিটা হবার আগ পর্যন্ত যে ছিল 2 পয়সার মানুষ। মেয়েরা ঘুরেও দেখতো না যাকে, তার কাছে রাজা রাজকন্যা দিতে চাইছে। কি অবাক কাণ্ড। একটা সীমিত চাহিদার জীবন, একটা হিসেবি মানুষ, ছাপোষা মানুষ আর অমন রাজকন্যা, এদের একসাথে যায়? ওজন বহন করা সম্ভব? সে রাতে মঈনের ঘুম এলো না। যে সংযমে নিজেকে বেঁধে রেখেছিল, আজ তার কাছে সম্পূর্ণ অনুমতি আছে সে সংযম ভাঙার। সিলিংয়ের দিকে অপলক তাকিয়ে থেকে সে রাতে শুধু ভাবছিল মঈন। ঠোঁটের কোণে লেপ্টে ছিল লাজুক হাসি। এই অনুভূতিও মঈনের জীবনে প্রথম। ভাবতে লাগলো মঈন, একটা গোটা রাত ভাবল, এদের একসাথে যায়? সত্যিই যায়? প্রশ্রয় দেবে মঈন অবেলার এই সুখ অস্বস্তিকে? দেবে প্রশ্রয় নিজের মনের সুপ্ত বাসনাকে? এক রাজার আদরের রাজকন্যার প্রতি অদম্য কৌতূহল, অবচেতন মনে রাজকন্যাকে জয় করার স্পৃহা, এই দুঃসাহস ধৃষ্টতাকে প্রশ্রয় দেবে সে? শেষ রাতের দিকে মঈন ফরাজি তার জবাব পেল।